আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআইবি কেবলস সংবাদ শিরোনাম। 6 দিনের মধ্যে 1 কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার নতুন উদ্যোগ। বিমানবন্দরে বসানো হচ্ছে 12টি RT-PCR ল্যাব। স্কুল ছেড়ে শিশু শ্রমে 30% শিক্ষার্থী। ফেরাতে না পারলে বাধাগ্রস্ত হবে অগ্রগতি, অভিমত বিশেষজ্ঞদের। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে আন্তর্জাতিক শক্তির নিষ্ক্রিয়তায় মর্মাহত বাংলাদেশ, নিউ ইয়র্কে বললেন প্রধানমন্ত্রী। এবং নির্ধারিত সময়ের পর ভিআইপি গ্রাহককে টাকা দেয় ভল্টে 19 কোটি টাকার গরমিল, বলছে ইউনিয়ন ব্যাংক। শুনছিলেন বিআইবি কেবলস সংবাদ শিরোনাম। 6 দিনের মধ্যে সারা দেশে শুরু হচ্ছে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার নতুন কর্মসূচি। এমন তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে টিকার পর্যাপ্ত মজুদ আছে। রাজধানীতে পুষ্টি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে আসায় হাসপাতালের প্রায় 90% শয্যা এখন খালি। একরামুল হক সায়েমের রিপোর্ট। নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম চালু থাকলেও টিকা সংকটে অব্যাহত রাখা যায়নি গণটিকার কাজ। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, বর্তমানে মজুদ আছে পর্যাপ্ত টিকা। চীন থেকে সিনোফার্মের টিকা আসার পাশাপাশি ফাইজারের নতুন চালান আসছে বলেও জানান তিনি। বলেন, শিগগিরই শুরু হচ্ছে আবারও বড় পরিসরে টিকা দেওয়ার কর্মসূচি। 2 দিন আগে আমরা WHOর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি যে ফাইজারের আরও 71 লক্ষ ভ্যাকসিন বাংলাদেশে আসবে। 5-6 দিনের মধ্যেই আমরা একটা বড় আকারের ভ্যাকসিন দেওয়ার আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি। সেখানে প্রায় 1 কোটিরও অধিক লোকরা আমরা কয়েকদিনের মধ্যে ভ্যাকসিন আমরা দিয়ে দিব। রাজধানীতে জাতীয় পুষ্টি পরিষদ আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখন নিয়ন্ত্রণে আছে করোনা সংক্রমণ। বর্তমানে করোনা তো অনেক নিয়ন্ত্রণে চলে আসছে, 4.5% সংক্রমণ নেমে আসছে, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম, যেখানে সেই দেশগুলোর সাথে এখন আমরা তুলনা করতে পারি। প্রায় 18-20,000 বেড শুধু করোনার জন্য রাখা হয়েছিল, সেখানে এখন প্রায় 90% বেড খালি। তিনি জানান, এ পর্যন্ত প্রায় 2.5 কোটি লোককে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে 1.5 কোটিরও বেশি মানুষকে দেওয়া হয়েছে 2 ডোজ। বিশেষ করে যদি মায়েদেরকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জন্মগ্রহণ দেশে সবশেষ 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 24 জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,337 জনে। একই সময় 24,820টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 1,144 জনের। শনাক্তের হার 4.61%। এই নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়ালো 15,48,320 জন। 24 ঘন্টায় সর্বোচ্চ 11 জন মারা গেছেন ঢাকা বিভাগে। চট্টগ্রামে 6 ও সিলেট বিভাগে মৃত্যু হয়েছে 3 জনের। বিমানবন্দরে RT-PCR মেশিন বসানোর জন্য অবকাঠামোগত কাজ শেষ, আনা হয়েছে মেশিন। শনিবারের মধ্যে 12টি ল্যাব চালু করা সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত 3,500 বিদেশগামী যাত্রী করোনা পরীক্ষা করাতে পারবেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। সংযুক্ত আরব আমিরাত থেকে ছাড়পত্র পাওয়ার পর এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য অনুমোদিত 6টি প্রতিষ্ঠান 12টি RT-PCR মেশিন স্থাপনের কাজ শুরু করেছে। এসব ল্যাব থেকে পাওয়া রিপোর্ট নিয়ে সরাসরি বিমানে উঠতে পারবেন যাত্রীরা। 2 দিনের মধ্যে মেশিন বসানোর কাজ শেষ হলে শনিবার থেকে শুরু হবে বিদেশগামী যাত্রীদের করোনা টেস্ট। যেখানে মেশিন বসবে এবং টেস্ট হবে, সেই জায়গাটিও রেডি হয়ে যাবে। এখানে মোট 12টি মেশিন বসতে পারবে। আমরা আশা করি এই মেশিনগুলো আগামী 2 দিনের মধ্যে বসানো হয়ে যাবে এবং পরশুদিন থেকে আশা করি যে কাজ শুরু করতে পারবে। মন্ত্রী জানান, স্বল্প সময়ে করোনা পরীক্ষায় RT-PCR এর পাশাপাশি র্যাপিড PCR ল্যাব বসানোর কাজও শীঘ্রই শুরু করা হবে। এছাড়া বিমানবন্দরের দ্বিতল কার পার্কিং ভবনে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলে সেখানেও স্থায়ীভাবে ল্যাব বসানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 2 ধরনের টেস্টই আমরা অনুমোদন দিয়েছি, র্যাপিড PCR আর একটি হলো RT-PCR। যারা অনুমোদন পেয়েছে
তারা যদি তাড়াতাড়ি এনে বসাবার ব্যবস্থা করে তাহলে তারাও কাজ করতে পারবে। বিমানবন্দরে আর্টিফিশিয়াল ল্যাব স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। মানিকগঞ্জে করোনা উপসর্গে এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে শিক্ষামন্ত্রী বলছেন, ওই ঘটনার পর সতর্কতামূলক সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মারা যাওয়া শিক্ষার্থী সহপাঠীদেরও করোনা পরীক্ষা করে নেগেটিভ পাওয়া গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী সুবর্ণা ইসলাম রোদেলা গত ১৫ সেপ্টেম্বর স্কুলে যায়। ক্লাস শেষ করে বাসায় ফেরার পর সে অসুস্থ হয়ে পড়ে। ৩ দিন ধরে জ্বর, গলা ও বুকে ব্যথা অনুভব করলে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে ঢাকায় আনার পথে বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। পরীক্ষা না করলেও চিকিৎসকরা ধারণা করছেন করোনায় রোদেলার মৃত্যু হয়েছে। এতে পরিবার ও সহপাঠীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। এ ঘটনার পর আতঙ্কিত রোদেলার সহপাঠীরাও। তবে শিক্ষামন্ত্রী বলছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখন একজন শিক্ষার্থী তার করোনা সদৃশ তার কিন্তু পরীক্ষায় প্রমাণিত না। যদি এমনও হয়ে থাকে যে তার করোনার কারণেই হয়েছে, তাহলেও অন্য আর কারো মধ্যে কোনো সংক্রমণ ঘটেনি। তার সংস্পর্শে যারা এসেছিল সেই শ্রেণীর সকল শিক্ষার্থীর তাদের টেস্ট করা হয়েছে এবং আল্লাহর রহমত যে তাদের সকলেরই নেগেটিভ। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কেউ করোনায় আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। কোথাও যদি কোনো সংক্রমণের ঘটনা ঘটে, খবর পাওয়া মাত্র আমরা কিন্তু যেভাবে করে কন্ট্যাক্ট ট্রেসিং করা বা যা কিছু, আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আমরা তো অভিভাবকদেরকে বলছি, বিন্দুমাত্র কোনো ধরনের কোনো যদি তার উপসর্গ থাকে বা বাড়িতে কারো উপসর্গ থাকে, তাহলেও শিক্ষার্থীকে পাঠাবেন না স্কুলে। একই সঙ্গে আমরা শিক্ষকদেরকেও বলছি যে শিক্ষার্থী যদি কেউ আসতে না পারেন, সেটা নিয়ে জানতে হবে যে কেন হলো না, কিন্তু কাউকে উপস্থিত করাবার জন্য কোনো ধরনের কোনো চাপ প্রয়োগ করা যাবে না। অবশ্য সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছে, স্কুল কলেজে করোনার সংক্রমণ বাড়তে থাকলে বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত আসতে পারে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীতে স্কুল ছেড়ে শিশু শ্রমে যুক্ত হয়েছে ৩০% শিক্ষার্থী। এমন তথ্য দিয়ে বেসরকারি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন বলছে, দীর্ঘ বিরতির পর শিক্ষা প্রতিষ্ঠান খুললেও অর্থ সংকটের কারণে অনেক শিক্ষার্থী এখন ঝরে পড়ার ঝুঁকিতে। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় ক্ষতিগ্রস্ত ও কাজে যুক্ত হওয়া শিশুদের স্কুলে ফেরাতে না পারলে বাধাগ্রস্ত হবে দেশের অগ্রগতি। আদ্দিন সজীবের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। হোসনা আর এরশাদুল এখন আর স্কুলে যায় না। ৩য় শ্রেণীতে পড়ছে দুজনই, কিন্তু তারা বেরিয়েছে টাকার খোঁজে। কখনো আমরা বেচে, কখনো গাড়ি পরিষ্কারের কাজ করে। তোমার এই কাজটা করতে ভালো লাগে? বাপ মা কষ্ট করেছে, এর লেগে কষ্টে সহ্য করতে পারি না দেখে হেল্প করি। এই মা বাবা অনেক কান্দে, কয় বাবা কিস্তি আছে, এখন গাড়ি মুছ বাবা, গাড়ি মুছলা কিস্তিটা শোধ করে তারপরে আমি তোর স্কুলে দিয়া দিব। সহপাঠীরা যখন স্কুলে যাচ্ছে, তখন এই শিশুটি কাঁধে ব্যাগ নিয়ে মানুষকে ইন্টারনেটের সেবা দিতে ব্যস্ত। নেটের লাইন ঠিক করতেছো? তুমি কোন ক্লাসে পড়ো? 2 স্কুলে গেছিলে আজকে? না। নিম্ন আয়ের শিক্ষার্থীরা কেউ 3 মাস, কেউ 6 মাস আগে কাজে নেমেছে। মা বাবাই তাদের কাজে পাঠিয়েছে উপার্জনের আশায়। স্কুল যে খুলেছে, স্কুল যাবা না? না হবে, যাম না হবে, কাজে লেগে গেছি। স্কুল বন্ধ কি করবো, আম্মু দিছে। অন্ত পড়ালেখা চাই অন্ত কি পড়তে মন চাই, বুঝুন না, কাজই করে খাইতে। মানুষের জন্য ফাউন্ডেশন 8 জেলার নিম্ন আয়ের 33,000 স্কুল শিক্ষার্থীর মধ্যে জরিপ চালায়। এর 30% স্কুল ছেড়ে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হয়েছে। তারা এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত হচ্ছে যে কর্ম পরিবেশ একদম ঠিক নেই এবং তারা পুড়ে মারা যাওয়ার মতো ভয়ানক একটা অবস্থার শিকার হয়েছে। এখন আমরা প্রতিদিন প্রত্যেকটা স্কুল থেকে কত উপস্থিত হলো শিক্ষার্থীরা, তার তালিকা নিচ্ছি। সেইটা আমরা দেখার চেষ্টা করব যে আসলে কতজন ঝরে পড়েছে।
তারপরে আমরা একটা ব্যবস্থা নেব। বিশেষজ্ঞরা বলছেন শিশুদের স্কুলে ফেরা নিশ্চিত করতে না পারলে সংকটে পড়বে জাতির ভবিষ্যৎ বিনির্মাণ। 2025 সালের মধ্যে একেবারেই শিশু শ্রম মুক্ত বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা, একই সঙ্গে এই বছরে যারা কাজে নেমেছে এবং কাজ করছে তাদেরকে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা, তা বাস্তবায়ন কতটা সহজ হবে তা নিয়েই এখন একটা বড় প্রশ্ন উঠেছে। কেননা 1.5 বছরে আরও অন্তত 10 ভাগ শিক্ষার্থী যারা স্কুল থেকে ঝরে পড়েছে এবং একই সঙ্গে কাজে নেমেছে, এদেরকে ফিরিয়ে আনাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। অতি জরুরি ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদার করার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে আন্তর্জাতিক শক্তিগুলোর নিষ্ক্রিয়তা বাংলাদেশকে মর্মাহত করেছে। এদিকে কোভিড-19 সংক্রান্ত শীর্ষ সম্মেলনে করোনা টিকাকে সার্বজনীন গণপণ্য হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে অনুষ্ঠিত হয় উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক বৈঠক। এতে ভার্চুয়ালে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা সংকট একটি আন্তঃসীমান্ত ও আঞ্চলিক সমস্যা। এই সংকট সমাধান করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। I believe you all share our concern for urgent action to resolve this serious problem. We need to go beyond words and rhetoric into tangible action to reach this desired outcome, which is also the cherished desire of citizens of Myanmar, means Rohingyas. এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে বিশ্ব নেতাদের নিয়ে আয়োজন করেন কোভিড-19 সংক্রান্ত শীর্ষ সম্মেলন। এতে হোটেল থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 2022 সালের আগস্ট মাসের মধ্যে দেশের 80% মানুষকে টিকা কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় করোনা টিকার সত্ত্ব কোনো দেশ বা কোম্পানির হাতে না রেখে বিশ্ববাসীর জন্য তা উন্মুক্ত করার দাবি জানান তিনি। Effective global vaccination, COVID-19 vaccines need to be declared as global public good. We are planning to vaccinate 20 million people per month until 80% of our population is vaccinated by August 2022. সক্ষম উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে টিকা উৎপাদনের সুযোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ undertook আপেল মাহমুদ, এটিএন বাংলা। our citizens, especially মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য $18 কোটি অতিরিক্ত তহবিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার রোহিঙ্গাদের জন্য নতুন এই সহায়তা তহবিল ঘোষণা করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্য ও বাংলাদেশের পাশাপাশি অন্যান্য অঞ্চলে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের মানবিক সহায়তায় এ অর্থ ব্যয় করা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস জানান, শিক্ষা, খাদ্য, নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা ও আশ্রয় সহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা দেওয়া হবে। প্রতারণা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির সিইও মোহাম্মদ রাসেলের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। তবে আদালতের নির্দেশে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা যাবে। এদিকে পাওনা আদায়ে প্রেস ক্লাবের সামনে ই-অরেঞ্জ গ্রাহকদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। মনির হোসেন তপুর রিপোর্ট। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ধানমন্ডি থানার মামলায় একদিনের রিমান্ড শেষে ই-ভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে দুপুরে সিএমএম আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও 5 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড চাওয়া হচ্ছে, এর তদন্তের স্বার্থেই কিন্তু চাওয়া হয়েছিল। এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে বা রহস্য উদ্ঘাটন হওয়া দরকার, যে গ্রাহকদের থেকে টাকা নিবে, টাকা নিয়ে তাকে মালামাল না দিয়ে ভবিষ্যৎ দেখাবে, এটা তো হতে পারে না। অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করে গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার স্বার্থে জামিন চান রাসেলের আইনজীবী। আদালত দুপক্ষকে শুনে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন। আগামী 3 কার্য দিবসের ভিতরে যদি ইনভেস্টিগেটিং অফিসার মনে করেন তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাহলে জেল গেটে যে কোনো একদিন 3 কার্য দিবসের ভিতরে যে কোনো একদিন তিনি কনসার্ন ইনভেস্টিগেটিং অফিসার জেল গেটে গিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন এই মামলা সংক্রান্ত বিষয়ে।
এদিকে বিনিয়োগ করা অর্থ ফেরতের দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে অরেঞ্জ গ্রাহকরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষুব্ধ গ্রাহকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হয়। এখান থেকে পুলিশ কয়েকজনকে আটক করে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নির্ধারিত সময়ের পর ভিআইপি গ্রাহককে টাকা দেয়ায় ইউনিয়ন ব্যাংকের ভল্টে ১৯ কোটি টাকার গরমিল পাওয়া গেছে বলে দাবি করেছেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল। এ ঘটনায় ব্যাংকের গুলশান শাখার ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একে অনাকাঙ্ক্ষিত জানিয়ে ইউনিয়ন ব্যাংকের কাছে কৈফিয়ত চেয়েছে বাংলাদেশ ব্যাংক। শরফুল আলমের রিপোর্ট। নিয়মিত লেনদেনের পর ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখায় রোববার একজন গ্রাহক টাকা তোলেন। ওই দিন চেকের মাধ্যমে ১৯ কোটি টাকা তুলে নেওয়া হয়। পরের দিন ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গুলশান শাখায় পরিদর্শনে গিয়ে ভোল্টের হিসাবে গরমিল পান। ভোল্টে যে পরিমাণ টাকা থাকার কথা প্রকৃতপক্ষে তার চেয়ে কম টাকা পাওয়া যায় সেখানে। যদিও ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ বলছে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতেই সোমবার ওই অর্থ সমন্বয় করা হয়েছে। গ্রাহকের গুরুত্ব বিবেচনা করে ওই ভদ্রলোকে একটা চেকের বিনিময়ে চেক রেখে আমরা টাকাটা পেমেন্ট করছি। ঠিক আছে, পরের দিন সকালে যখন বাংলাদেশ ব্যাংক আসছে, যে টিম আসছে ওই টিমের উপস্থিত ওই চেক ডেবিট করে এই টাকাটা সমন্বয় করা হয়েছে। এটা কিছুটা আংশিক ভুল বুঝাবুঝি। বিপুল অর্থ গরমিলের ঘটনায় ২২ সেপ্টেম্বর ব্যাংকটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে বলেছে নিয়ন্ত্রক সংস্থা। এই টাকাটা খোয়া গেছে তা না, এখানে একটা সিস্টেমের একটু ব্যত্যয় ঘটছে। এটা তো অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে, তো এই জন্য আমরা তাদের কাছে কৈফিয়ত তলব করেছি। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে ফল্ট হিসাবে গরমিলের তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৬ মাস কারাবন্দী থাকার পর ১ বছরের জন্য জামিন পেলেন সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাস। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। তবে এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট আদালতের অনুমতি ছাড়া সুনামগঞ্জের বাইরে যেতে পারবেন না ঝুমন। হুমায়ুন চিশতির রিপোর্ট। সুনামগঞ্জের শাল্লা উপজেলার যুবক ঝুমন দাস গত ১৬ মার্চ হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে একটি পোস্ট দেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গ্রামবাসী ঝুমন দাসকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। তখন থানা পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতারা গ্রামবাসীকে নিরাপত্তার আশ্বাস দিলেও পরদিন পুরো গ্রামে পরিকল্পিত হামলা ও লুটপাট চালানো হয়। ওই হামলার অভিযোগে গ্রেপ্তার ৫২ জনের সবাই জামিনে মুক্তি পান। তবে একাধিক চেষ্টার পরেও জামিন পাননি ঝুমন। ১ বছরের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন এবং ২টি শর্ত দিয়েছেন। একটি শর্ত হচ্ছে সে আদালতের আদেশ ব্যতি রেখে দেশের বাইরে যেতে পারবে না, এবং আরেকটি হচ্ছে তাকে বন্ড দাখিল করতে হবে যে ভবিষ্যতে সে এরকম কোনো অপরাধ আর করবে না। ঝুমন দাসের আইনজীবী জানান, ঝুমনের দেয়া পোস্টে দেশবিরোধী কোনো বক্তব্য নেই। এ আইনের অপপ্রয়োগ বেশি হচ্ছে বলেও মনে করেন তিনি। ঝুমন দাস যে পোস্টটা দিয়েছে সেটা একটা দেশপ্রেমিকের পোস্ট, সেটা দেশদ্রোহীর পোস্ট নয়, এবং সরকার, কোন নাগরিক, কোন ধর্মের বিরুদ্ধেও না। আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী কার্যকলাপ যারা করে তাদের বিরুদ্ধে এটা প্রয়োগ হবে, কোন দেশপ্রেমিকের বিরুদ্ধে নয়। ১৬ মার্চ রাতে ঝুমন দাসকে আটকের পর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। ফেসবুক পোস্টে হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ এনেছিল ঝুমন। নিম্ন আদালতে ঝুমনের জামিন আবেদন খারিজের পর গত ২২ আগস্ট হাইকোর্টে তার পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বিদ্যমান আইনে কিশোর গ্যাংদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বর্তমান আইনে ১৮ বছর বয়স পর্যন্ত শিশু হিসেবে গণ্য করা হয় বলে জানান তিনি। আর আইনের এই সুযোগটি নিয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর যুবকরা। র্যাব নির্মিত সচেতনতামূলক টিভিসির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করছেন শারমিন রিহা। ২০১৭ সালে রাজধানীর উত্তরায় স্কুল ছাত্র আদনান হত্যাকাণ্ডের পরপরই কিশোর গ্যাং কালচারের তথ্য সামনে আসতে থাকে।
নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার, মাদকসহ নানা কারণে কিশোর গ্যাং গ্রুপ বাড়তে থাকে। কিশোর অপরাধ দমনে আভিযানিক কার্যক্রমের পাশাপাশি কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে র্যাবের এই উদ্যোগ। র্যাবের টিভিসি উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কিশোর অপরাধ দমনে 18 বছর পর্যন্ত শিশু বিবেচনার আইনগত বাধ্যবাধকতা নতুন করে ভেবে দেখার সময় এসেছে। একজন ছোট শিশুকে তার কৈশোর পার হয়ে পূর্ণ যুবক এবং মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশনের দায়িত্ব পালন করেন, যেমন স্কুল, কলেজ, এবং তাদেরও কিন্তু আমি মনে করি একটা বিশাল ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে বক্তারা কিশোর অপরাধ দমনে আইনি জটিলতার কথা তুলে ধরেন। পাশাপাশি এই অপরাধ বন্ধে পরিবারকে অনেক বড় ভূমিকা পালন করতে হবে বলেও জানান তারা। এই কিশোর গ্যাংয়ের মধ্যে কিশোররা যেরকম থাকে, সাথে সাথে দেখা যায় এটার মধ্যে আরও বড়রাও থাকে। বড়রা থেকে তাদেরকে একটা গ্যাং ফর্ম করে দেয়, এরপরে দেখা যায় বড়দের সাথেও তাদের একটা মতবিরোধ দেখা দেয়। কিশোর গ্যাং ও অপরাধের ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, শিশু আইন সংশোধন করা এখন সময়ের দাবি। এই বয়সী ছেলেরা এখন তারাই এই 30-এর নেতৃত্ব দেবে, 40-এর নেতৃত্ব দেবে, তখন যেন তারা সঠিক নেতৃত্বতে দিতে পারে। আমাদের স্বপ্ন, আমরা চলে যাব অনেকেই, আমরা সেই জায়গায় যেও আমরা যেন দেখতে পারি বাংলাদেশের এই প্রজন্মের আমাদের কিশোররা, আমাদের যুবকরা সেই জায়গাটিতে নিয়ে গিয়েছে, আমাদের স্বপ্ন সার্থক হয়েছে। কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান অব্যাহত থাকবে জানানো হয়। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। সাহস থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে দলটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, জনগণকে নিয়ে রাজনীতি করতে হলে দেশের মাটিতে থেকেই করতে হবে। লন্ডন থেকে জনগণকে ডাক দিলে তাতে কোনো সাড়া মিলবে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তারেক রহমান নিজেই নির্বাসনে গেছে। আমরা জানতে চাই, মুসলেকা দিয়ে চিকিৎসার নামে তিনি দেশ থেকে পালিয়েছেন আর রাজনীতি করবেন না বলে। সাহস থাকলে বিএনপিকে বলবো তাকে দেশে ফিরিয়ে আনুন। রাজনীতি করতে হলে দেশের মাটিতেই করতে হবে। বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান স্বীকৃতি দিলেও বিএনপি নেতারা তা অস্বীকার করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেসক্লাবের রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, উন্নয়ন নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করলেও এতে সরকারের কিছুই যায় আসে না। যে আদর্শে উজ্জীবিত সেই পাকিস্তানও আমাদের অগ্রগতি দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে আফসোস করে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট স্বীকার করে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্বীকার করে, জাতিসংঘের মহাসচিব স্বীকার করে। তাই ওনারা স্বীকার করুক আর না করুক, এতে কিছু আসে যায় না। এই অগ্রগতি যেটি ধাবমান গতিতে এগিয়ে চলছে, এটির গতিবেগ আরও বাড়াতে চায়। গণতন্ত্র পুনরুদ্ধারে সরকার পতনের এক দফা আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জাতীয় প্রেসক্লাবে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। দেশকে বাঁচাতে অন্য সব ইস্যুকে উপেক্ষা করে গণ আন্দোলন তৈরি করতে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। আমরা কিছু সময় ভালো থাকার জন্য আত্মসম্মান ত্যাগ করতে পারবো, কিন্তু দীর্ঘকাল কিন্তু আমরা ভালো থাকতে পারবো না। দীর্ঘকাল যদি ভালো থাকতে চাই, দেশের জনগণকে মুক্ত করতে চাই, স্বল্প সময়ের জন্য একটা মরণ কামড় দিতে হবে। এক দফা। জামালপুরের তারাকান্দিতে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী যমুনা সার কারখানার অ্যামোনিয়া গ্যাস ও বিষাক্ত বর্জ্যের দূষণ মারাত্মক রূপ নিয়েছে। মরে যাচ্ছে গাছপালা সহ পুকুর ও বিলের মাছ। রাসায়নিক মিশ্রিত বিষাক্ত পানির জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন আশেপাশের কয়েক গ্রামের মানুষ। জামালপুর থেকে লুৎফুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। 1991 সালে প্রতিষ্ঠার পর থেকেই যমুনা সার কারখানার বিষাক্ত বর্জ্য ও অ্যামোনিয়া গ্যাসের দূষণ চলছে। কারখানার পাশের বিল ও পুকুরগুলোতে মরছে মাছ। পাঙ্গাশিয়া, কান্দারপাড়া, পাখিমারা, চরপাড়া ও তারাকান্দি গ্রামে রাসায়নিকের এই বিষক্রিয়া ছড়িয়েছে মহামারীর মতো। বিষাক্ত বর্জ্যের এই জলবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ না থাকায় নোংরা পানি মারিয়ে 1.5 শতাধিক পরিবারের শিক্ষার্থীকে যেতে হচ্ছে তাদের বিদ্যালয়ে। বৃষ্টির পানি অতিরিক্ত বাড়ার পরে এবং দূষিত পদার্থ বাড়া যাওয়ার ফলে
এই জলবদ্ধ সৃষ্টি হয় এবং এই জলবদ্ধতা আসার জন্য ছাত্রীদের বিঘ্ন সৃষ্টি হইতেছে। এইগুলো হচ্ছে যমুনা সার কারখানার বিষাক্ত পানি, এগুলো আমাদের পায়ে রাখলে ঘা হয়। সরকার যদি এই পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা করে দেন তাহলে আমরা সবাই উপকৃত হব। সার কারখানার অ্যামোনিয়া গ্যাস বাতাসে ছড়িয়ে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষ মরে যাচ্ছে। স্থানীয় মানুষের শরীরে দেখা দিয়েছে চর্মসহ নানা ধরনের অসুখ। বাড়ি ঘরে পানি উঠে গেছে, আমরা রান্না বাড়া খাইতে পারি না, আমাদের গরু ছাড়া মারা যাইতেছে। যখন অনেক গ্যাস ছড়ায় তখন বাচ্চারা অনেক কান্নাকাটি করে, নানান নমিনের অসুবিধা হয়, অসুস্থ হয়ে পড়তেছে। কারখানার বিষাক্ত তরল বর্জ্যে পরিবেশ, জনবসতি ও মানুষের এমন ক্ষতিতে ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধিরাও। আবেদন নিবেদন করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। বিসিআইসির সাথে আমি বারবার কথা বলেছি, তার কোনো পদক্ষেপ নেয়নি। স্থানীয় কর্মকর্তারা জানান, যমুনা সার কারখানার অ্যামোনিয়া ও বিষাক্ত বর্জ্যে প্রতি মৌসুমে এলাকায় 250 হেক্টর জমির ফসল নষ্ট হচ্ছে। মারাত্মক ক্ষতি হয়েছে জীববৈচিত্র্যের, যার আর্থিক মূল্য কয়েকশো কোটি টাকা। আমি সরেজমিনে জায়গাটি পরিদর্শন করে এসেছি। কিভাবে এটি অতি দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা অবিলম্বে আলোচনা করে একটি সমাধানে পৌঁছাতে পারব। শুধু আশ্বাস নয়, জলবদ্ধতা নিরসন ও দূষণের কবল থেকে মুক্তি পেতে দ্রুত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পদক্ষেপ দিয়েছেন তারাকান্দির ক্ষতিগ্রস্ত মানুষেরা। ব্যুরো নিউজ, ATN বাংলা। অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কোনো পূর্ণাঙ্গ সমাধান নয় মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় এ কথা বলেন তিনি। এ সময় সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠনের কথা বলেন GM কাদের। আমরা এটার উপর দাবি করতে পারি এবং এটার জন্য আন্দোলন করতে পারি, যাতে করে সরকার নির্বাচন কমিশন তৈরি করবে এরকমভাবে সেই আইনের সকল এবং সকল দলের সম্মিলিত প্রচেষ্টা এটা সম্ভব। এবং এই নির্বাচন ব্যবস্থা চলতে থাকলে কখনোই দেশের রাজনীতি সঠিকভাবে পরিচালিত হবে না। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির যে কোনো অপরাজনীতি রুখে দিতে যুবলীগ প্রস্তুত বলে মন্তব্য করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। দলটির যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সংগঠনকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানীর ভাটারায় মহানগর উত্তর যুবলীগের বৃক্ষরোপণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দপ্তর সম্পাদক কামরুজ্জামান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট। রোগী ভর্তি করাতে না পেরে হাসপাতালের বাইরে গাছতলাতেই অপেক্ষা করছেন অভিভাবকরা। আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের সর্দি, জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় প্রায় 4 গুণ বেড়েছে রোগীর চাপ। শুধু ঠাকুরগাঁও নয়, রোগী আসছেন পাশের জেলা পঞ্চগড় ও দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকেও। কিন্তু শিশু ওয়ার্ডের বেড সংখ্যা মাত্র 45টি। বর্তমানে হাসপাতালে 190 জন শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এর মধ্যে সবশেষ 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছে 87 শিশু। আর তাই বাধ্য হয়ে মেঝে বারান্দায় চিকিৎসার বন্দোবস্ত করছে ডাক্তাররা। আর কি করবো, এই বাচ্চাগুলো থাকতে পারছে না। এত রোগী আসে এখানে যে আমরা চিকিৎসা না দিয়ে কাউকে তো ফিরে দিতে পারি না, এবং তাদেরকে রাখতে গেলে যে অ্যাকোমোডেশন আমরা দিতে পারি না। আপনারা জানেন মাত্র 45টা বেড, এবং এই 45 বেডের মধ্যে আমরা এক একটা বেডে রোগীদের শুধুমাত্র চিকিৎসা সেবাটা রাখার জন্য আমরা 3-4 জন করে রেখেছি। ছোট ছোট বাচ্চারা থাকে এখানে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গ্লোবাল ব্র্যান্ডগুলোর মধ্যে আগামী 9 বছরে ওয়ালটন ইলেকট্রনিক খাতে অন্যতম হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন ওয়ালটন হাইটেকের MD ও CEO গোলাম মোর্শেদ। সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রোড শোর দ্বিতীয় ও শেষ পর্বে তিনি এ কথা জানান। সমাপনী অনুষ্ঠানে তিনি সবাইকে ওয়ালটনের এই অগ্রযাত্রায় একসাথে কাজ করার আহ্বান জানান। রোড শোতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, BSEC চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক সংবাদ। বর্তমান বায়ু দূষণের মাত্রা ধারণার চেয়ে বেশি বিপজ্জনক বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বাতাসে ক্রমেই বাড়ছে ক্ষতিকর নাইট্রোজেন ডাই অক্সাইডের পরিমাণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বায়ু দূষণজনিত রোগে প্রতি বছর মারা যাচ্ছে 70 লাখ মানুষ। এক্ষেত্রে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর অবস্থা সবচেয়ে শোচনীয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা, কারণ এইসব দেশের অর্থনৈতিক উন্নয়ন জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। ধূমপান ও অস্বাস্থ্যকর খাবারকেও বায়ু দূষণের সমতুল্য বলে মনে করা হয়। নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্ব জলবায়ু সম্মেলন COP26-এ এ বিষয়ে শক্ত দিক নির্দেশনা থাকবে বলে আশা করছে WHO। কুর্মিটোরা জেনারেল হাসপাতালকে অ্যাম্বুলেন্স দিয়েছে বারিধারা কসমোপলিটন ক্লাব। অনুষ্ঠানে বারিধারা ক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, কুর্মিটোরা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ, অ্যাডমিন মেম্বার মেজর AK নিয়ামুল হক, ফিনান্স মেম্বার ইভা রহমান, কার্যনির্বাহী পরিষদের সদস্য আফতাব আহমেদ, মোহাম্মদ মামুনুর রহমান, জাহানারা আক্তার শাহিন ও শিরিন শিলা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আজ আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস এবং আন্তর্জাতিক বধির সপ্তাহ বিশ্বের সব দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হয়েছে। এবছর আন্তর্জাতিক ইশারা ভাষা দিবসের প্রতিপাদ্য আমরা মানবাধিকারের জন্য ইশারা ভাষা ব্যবহার করি এবং বধির সপ্তাহের প্রতিপাদ্য সমৃদ্ধ বধির জনগোষ্ঠীর উদযাপন। প্রতি বছর 20 থেকে 26 সেপ্টেম্বর পালন করা হয় বধির সপ্তাহ। দিনটি উপলক্ষে রাজধানীর বধির ভবনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় বধির সংস্থা। চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষ উৎসবের অংশ হিসেবে শিশুদের জন্য ড্রিমল্যান্ড চায়না শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ঢাকায় চীনের দূতাবাসের সঙ্গে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টার BCFC 20তম এই প্রতিযোগিতার আয়োজন করে। দুপুরে বাড্ডায় BCFC কার্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি SM কামাল উদ্দিন। এ সময় BCFC সহ সভাপতি প্রফেসর আব্দুল মতিন তালুকদার ও জুরি বোর্ডের সদস্য আবু সালে টিটু এবং সাধারণ সম্পাদক HM জাহাঙ্গীর আলম রানা উপস্থিত ছিলেন। ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। সূচকের মিশ্র প্রবণতা শেষ হল পুঁজিবাজারের সপ্তাহের শেষ দিনের লেনদেন। ঢাকা ও চট্টগ্রাম দুটি শেয়ার বাজারেই লেনদেন কমেছে। ডিএসসির প্রধান মূল্য সূচক DSEX 8 পয়েন্ট বাড়লেও সরিয়া সূচক কমেছে 1 পয়েন্ট। লেনদেন হয়েছে 1852 কোটি 42 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের তুলনায় 298 কোটি টাকা কম। লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা এবং বেক্সিমকো ফার্মা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমে যায় 11 পয়েন্ট। দরবারে 115টির কমেছে 174 এবং অপরিবর্তিত রয়েছে 26টি কোম্পানির শেয়ার। লেনদেন হয়েছে 50 কোটি 81 লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিনের তুলনায় 12 কোটি টাকা কম। পার্টেক্স খেলার খবর। নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলার সুযোগ এলিটা কিংসলের। লাল সবুজের জার্সিতে খেলে বাংলাদেশকে সাফল্য এনে দিতে চাইছেন তিনি। পরাগ আরমানের রিপোর্ট। সাব চ্যাম্পিয়নশিপে ক্রমাগত ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে এবার স্প্যানিশ তিকি-তাকার শরণ নিয়েছে বাংলাদেশ। তাই ইংলিশ কোচ জেমিটেকে পাল্টে দলের দায়িত্ব দেয়া হয়েছে অস্কার ব্রুজনকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দলকে কয়েক ভাগে ভাগ করে বিভিন্ন কৌশল, জামাল ভুঁইয়ারাও মনোযোগী ছাত্রের মতো রপ্ত করায় মগ্ন সেই সব কৌশল। লাভ তো নাই, আমি কি লাভের কথা কইছি? গত 3 বছরে ক্লাব ফুটবলে বসুন্ধরা কিংসকে সেরা দলে পরিণত করেন স্প্যানিশ অস্কার ব্রুজন। জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই তার দলের। বসুন্ধরারই আছেন 10 জন। স্বাভাবিকভাবেই ফুটবলারদের সঙ্গে কোচের বোঝাপড়াটাও চমৎকার। প্রথম দিনে কোচের শিক্ষা পেয়ে শিষ্যরাও খুশি। লাল সবুজের জার্সিতে খেলার ইচ্ছে বাস্তবায়নে নাইজেরিয়ান এলিটা কিংসলে এখন বাংলাদেশের পাসপোর্টধারী। যদিও ফিফা থেকে মেলেনি বাংলাদেশের জার্সিতে খেলার অনুমোদন, তবে এই ফরওয়ার্ড তৈরি হচ্ছেন তার উপর আস্থার প্রতিদান দেওয়ার জন্য। ঢাকা আবাহনীর হৃদয়কে নেয় জাতীয় দলের সদস্য সংখ্যা বেড়ে হলো 27 জনে। সাব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালদ্বীপে যাওয়ার আগে বাংলাদেশ অনুশীলন করবে আরও 4 দিন।
পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। মার্কো অ্যাসেন্সিওর হ্যাট্রিকে স্প্যানিশ লা লিগায় মায়োরকাকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে জোড়া গোল করে রিয়ালের হয়ে 200 গোলের মাইল ফলক ছুঁয়েছেন করিম বেনজেমা। এদিকে ফরাসি লিগে মেসির বিপক্ষে 2-1 গোলে নাটকীয় জয় পেয়েছে লিওনেল মেসিবিহীন পিএসজি। আর ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া ওয়েস্ট হ্যামের কাছে 1-0 গোলে হেরে কারাবো কাপ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মমিনুর রিপনের রিপোর্ট। স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ 2 ম্যাচ জিততে বেশ ঘাম ঝরাতে হয় রিয়াল মাদ্রিদকে। তবে মায়োরকার বিপক্ষে গোল উৎসবে মাতে কার্লো আনচেলোত্তির দল। সান্তিয়াগো বার্নাবুতে মাত্র 3 মিনিটেই করিম বেনজেমার গোলে লিড নেয় লস ব্ল্যাঙ্কোসরা। এরপর 24, 29 ও 55 মিনিটের গোলে হ্যাটট্রিক করে রিয়াল সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার মার্কো অ্যাসেন্সিও। 78 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে 200 গোলের মাইল ফলক স্পর্শ করেন এই ফরাসি তারকা। ফ্রেঞ্চ লিগ ওয়ানে মেসির বিপক্ষে 2-1 গোলের কষ্টার্জিত জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মে। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে 5 মিনিটে আশরাফ হাকিমির গোলে এগিয়ে যায় পিএসজি। 39 মিনিটে মেসকে সমতায় ফেরান বুবাকা কুয়াইত। 90 মিনিট পর্যন্ত পিএসজিকে আটকে রেখে পয়েন্ট ভাগাভাগি করার স্বপ্ন দেখছিল মেস, কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় তা হয়ে ওঠেনি। অযথা বলে লাথি মেরে দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে মাঠ ছাড়েন ডাইলান ব্রন, আর এর প্রতিবাদে সরাসরি লাল কার্ড দেখানো হয় মেসের কোচকে। খেলার একদম অন্তিম সময়ে হাকিমির দ্বিতীয় গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারকাদের দল পিএসজি। তবে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে বসিয়ে রেখে কারাবো কাপের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে 9 মিনিটে আর্জেন্টাইন তারকা ম্যানুয়েল লানজিনির গোলে লিড নেয় ওয়েস্ট হ্যাম। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে রেড ডেভিলদের বিদায় করে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয় তারা। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। 6 দিনের মধ্যে 1 কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার নতুন উদ্যোগ। বিমানবন্দরে বসানো হচ্ছে 12টি RT-PCR ল্যাব। স্কুল ছেড়ে শিশু শ্রমে 30% শিক্ষার্থী। ফেরাতে না পারলে বাধাগ্রস্ত হবে অগ্রগতি, অভিমত বিশেষজ্ঞদের। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে আন্তর্জাতিক শক্তির নিষ্ক্রিয়তায় মর্মাহত বাংলাদেশ, নিউ ইয়র্কে বললেন প্রধানমন্ত্রী। এবং নির্ধারিত সময়ের পর ভিআইপি গ্রাহককে টাকা দেয়ায় ভল্টে 19 কোটি টাকার গরমিল, বলছে ইউনিয়ন ব্যাংক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।